দর্শক, রবিস ব্লগে স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণ পর আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের যে টি-20 সিরিজ সেটি শুরু হবে। সেই ম্যাচটির একাদশ কেমন হবে, ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, এমনিতেই বাংলাদেশ বড় দল, এই দলের বিপক্ষে তারপর বাংলাদেশ আসলে কেমন করবে, এবং সম্প্রতি রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে কেন্দ্র করে দলের মধ্যে একটু অস্বস্তি তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার জ্যোতিপে মণ্ডল। আপনাকে স্বাগত জানাচ্ছি। যদি কিছুক্ষণ পরে যে ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচের আগে কিন্তু কিছু ইনসিডেন্ট ঘটে গেছে। আপনি রিপোর্ট করেছিলেন যে নাহিদ রানা এবং রিশাদ দুজনই কিন্তু 2-3 দিন এয়ারপোর্টে ছিলেন। গতকাল রাত্রে তারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তো এরকম একটা ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারকে পায়নি অনুশীলন সেশনে। তো দলের স্বাভাবিকভাবে দলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। এই জায়গাটা মানে এই এরকম পরিস্থিতিতে দলের পরিবেশটা কেমন আছে? ধন্যবাদ রবি। দলের পরিবেশটা কি আসলে যখন তারা প্রথম দিন অর্থাৎ 14 তারিখে বাংলাদেশের দলটা বা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ থেকে 2 ভাগে, এটা আমরা সবাই জানছি। এবং ওই নাহিদ রানা এবং রিশাদ প্রথম ধাপেই গিয়েছিলেন। এবং তারা যে প্রথমে শুরুটা কেমন হয়েছিল যে ওখানে তারা হুট করে অন্যরা সব চলে যাচ্ছে, তাদের কাগজপত্র একটু আটকে দেওয়ার পরে ওদের বাকিদের সবাই ইমিগ্রেশনের কাজগুলো হয়ে গেছে, ওদেরটা হুট করে উপরে নিয়ে বলছে যে আপনারা উপরে আসেন। ওই যে কাগজপত্রগুলো উপরে নিয়ে গেল এবং উপরে নিয়ে গেছে, আর কিন্তু ওদের কাগজপত্রও নামায়নি, ওদেরও আর নামায়নি। সেই হিসাবে ওরা রয়েছে। বাকিরা ভাবলো যে কিছুক্ষণ পর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা ছিল তারা 1-2 ঘন্টা অপেক্ষা করেছিলেন যে কি হবে না হবে প্রসেসটা জানা যাবে। আমি সবাই জানি হয়তোবা দুবাই বা মধ্যপ্রাচ্যের যে ইমিগ্রেশনগুলো তারা আসলে খুব একটা সহজে সেই 1-to-1 তারা যে যা সাফার করে তাদের সঙ্গে আলোচনা করে থাকে। তাও করেন না যে কি প্রবলেমটা, এটা হয়তো বা আলোচনাও করেননি। এই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনেকটা অন্ধকারে ছিল যে তারাও জানতে পারছিল না কী কারণে ওদের ওখানে আটকে গেছে। অবশ্য যখনই একদিন আটকে গেছে তখনই বুঝতে পারছিল যে একটা ট্রানজিট ভিসা তাদের ছিল, যে ট্রানজিট ভিসাটা আমরা সবাই জানি যে পাকিস্তান থেকে আসার সময় একটা বিশেষ বিমানে তারা দুবাই আসছিল, যখন পিএসএল খেলে আসছিলেন। সেখান থেকে আবার যখন দেশে ফিরছে তখনই যে ওই তাদের ট্রানজিট ভিসা তো সে প্রসেসিংটা ঠিকমতো হয়নি, ওইখানেই তারা আটকে গিয়েছিলেন এবং ওই কারণেই তারা এই 3 দিন আটকানো হয়েছে। আপনিও জানেন, আমিও জানি যে তারা গতকাল রাতে তারা ছাড়া পেয়েছে। এই ছাড়া পাওয়ার পিছনে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সর্বোচ্চ চেষ্টা করেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও ইমিগ্রেশনে বারবার ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনারা সমস্যাটা কি, আমরা তো লিগালি হয়তো আমরা আসছি, তাদের প্রবলেমটা কি, আমরা ওই প্রবলেমটাও তারা জানাতে চাই। যখন শেষ পর্যন্ত যৌথ যোগাযোগে তারাও তাদের ভুলটা বুঝতে পারছে যে আসলে ওই সময়ের যে সমস্যাটা হয়েছিল সেটা সাধারণ। কিন্তু ঘটনা যে তারা 2জন ওখানে আটকে থাকার পরে, এই 3 দিন আটকে থাকার পরে একটা প্রবলেম তৈরি হয়েছে কি যে টিম ম্যানেজমেন্ট একটা অস্বস্তির ভিতর, যেটা যে কি হচ্ছে ওইখানে, বা ওদের সাথে কি অন্য কোনো কিছু হতে যাচ্ছে কিনা। যদিও একটা সময় তারা বুঝতে পারছে ওই কারণে, তবুও কেন ছাড়ছে না। দেশে ফেরানোর জন্য তাদের টিকিট সবই তৈরি হয়েছিল। জাস্ট শেষ পর্যন্ত তাদের যে ফিরে আসতে হয়নি, এটাও একটা স্বস্তির ব্যাপার। আর তারা কিন্তু ভালো অবস্থাতেই ছিল, তাদের সেখানে থাকতে বা কোনো সমস্যা হয়নি, বা তাদের খুবই আরাম ছিল। একটা ব্যাপার হয়েছে, তার 2 দিন অনুশীলনের কথা ছিল, 2 দিন অনুশীলন তারা করতে পারে। ইভেন আজকেও তো তারা অনুশীলন করতে পারে, কিন্তু ব্যাপারটা কি যে আপনি যদি পেশাদার খেলোয়াড় হন তাহলে একদিন অনুশীলন না করলেই যে আপনি মাঠে নামতে পারবেন না, আমার মনে হয় বিষয়টা এরকম না। আর বাংলাদেশের দলের সঙ্গে গেছে 5 জন পেসার, সেখানে নাহিদ রানা যদি বাইরে থাকেন তাহলে খুব একটা সমস্যা হয় না। স্পিনারও ব্যাকআপ স্পিনার রয়েছেন, সেক্ষেত্রে আপনি হয়তো রিশাদ হোসেন অবশ্যই দলের থাকার কথা ছিল বা অবশ্যই দলে থাকতেন, সেক্ষেত্রে এখন তাকে টিম ম্যানেজমেন্ট অবশ্যই বিবেচনায় আনবেন যে রিশাদকে রাখা যাবে কি না। তবুও ব্যাকআপ সেখানে আমাদের সহকারী অধিনায়ক শেখ মাহাদি হাসান আছে, আবার তানভীর আছে, যে কোনো ওদের দুজনকেও এই তানভীরের সুযোগটা এসে যেতে পারে। তানভীর হয়তো একাদশের সুযোগ থাকতো না অন্য স্বাভাবিক প্রক্রিয়া থাকলে, এখন সুযোগটা আছে। আবার রিশাদ স্পিনার হওয়ায় তাকে যে বাইরে রেখে
বা রাখা যাবে এরকম চিন্তা ভাবনা আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট করছে না। যদি আপনি বলছিলেন টিম ম্যানেজমেন্টের কেমন হতে পারে, কিন্তু আমি যদি শুরুতেই বলি বাংলাদেশের ব্যাটিং কিন্তু অনেক দিন ধরে পারফেক্ট হচ্ছে না, স্পেশালি যদি বলি টপ অর্ডার ফেইল। তো সেখানে আসলে টিম ম্যানেজমেন্টের টপ অর্ডারটা কেমন হতে পারে? আর মিডল অর্ডার কিন্তু একটা ফাঁকা ফাঁকা এই কারণে যে তাহিদ হৃদয় ছাড়া আর কেউ কিন্তু সেই অর্থে মিডল অর্ডার না। বাকি যেই দুজনকে বিবেচনা করা হচ্ছে শামীম হোসেন এবং হচ্ছে জাকের আলী, তারা কিন্তু লেট অর্ডার। তো আপনার কাছে কি মনে হয় একাদশটা একদম সিরিয়ালি যদি বলেন যে কেমন হওয়া উচিত এই ম্যাচটা? যদি এখানে আপনি বলছেন যে আসলে টপ অর্ডারটা, বাংলাদেশের টপ অর্ডার নিয়ে মানে বলতে গেলে জন্মলগ্ন থেকেই একটা কনসার্ন হয়ে আসে যে কখন হয়তো মাঝে মাঝে ভালো খেলে একটা মানে যে কোনো ফরম্যাটের কথা বলি, শুধুমাত্র টি-20 নয়, টি-20 তো আরও বেশি এখানে ক্রিটিক্যাল, মানে কাকে দিয়ে কাকে নেওয়া হবে এটা নিয়েও সবসময় সমালোচনা থাকে। আর এখানে টপ অর্ডারের জন্য আসলে 3-4 জন বলা যায় যা আছে, যে যে মানে ওপেনিংয়ে আপনি ওপেনিংয়ে যে যে মানে এখানে 4 জনকে একসঙ্গে 4 জনের যদি নাম বলা হয়, সেখানে আপনি তানজিদ হাসান তামিমের সঙ্গে সৌম্য সরকার, ইকবাল লিটন দাস, আবার পারভেজও আপনি ইয়েতে ওপেনে খেলাতে পারেন। তো আমার মনে হয় তানজিদের সঙ্গে এখানে অধিনায়ক লিটন দাসেরই ওপেন করার সম্ভাবনা বেশি, এবং সেই ক্ষেত্রে যদি তাদের দুজনকে যদি ওপেন করানো হয়, আবার সৌম্য সরকার হচ্ছে লাস্ট যে সিরিজটা, ওই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েই ব্যথা পেয়েছিলেন। রবি, আপনিও ছিলেন ওই ম্যাচে, দেখছেন চোখের সামনে তার ইনজুরিটা, আমিও ছিলাম সেই ম্যাচে, দেখেছি ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে। তো এখন হচ্ছে যে সে সংক্ষিপ্ত ফরম্যাটে সৌম্য রান পাচ্ছে, ওই একটা বিবেচনার কারণ। কিন্তু আপনি যদি এখন বাংলাদেশ তো আবার অনেক দীর্ঘদিন ধরে ফর্ম বা ম্যাচের ইকুয়েশন বাদ দিয়ে অনেক সময় ডান হাতে বা আমাকে একটা কম্বিনেশন, এটা খুব পুরনো ধারণা, এটা না এখন ক্রিকেটের সঙ্গে যায় না। মানে আপনি আপনার বেস্ট খেলোয়াড়, বেস্ট ব্যাটসম্যান নিয়ে অনেক সময় বসায় রেখে দেখা যায় কম্পিটিশন করতে যায়। তবে যদি মানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ধারণা মতে আমার এরকমই মনে হচ্ছে, হয়তো বা তানজিদ হাসান তামিমের সঙ্গে আপনার লিটন দাস ওপেন করবেন, এরপরে তো নাজমুল হোসেন শান্ত ইয়েতে আছেন আপনার, তারপরে হচ্ছে তাহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী এবং শেখ মেহেদিকে আপনার এখানে দুইটা রোল প্লে করতে হয়, তাকে অলরাউন্ডার হিসেবে অনেক সময় বিবেচনা করা হয়। আর তারপরে হচ্ছে যদি মানে এটা হচ্ছে যে আমার ব্যাটিং অর্ডারের যে ইয়েটা আমার মনে হচ্ছে, মিডল অর্ডারে আপনি আমার মনে হয় মিডল অর্ডারেই কিছু রান করতে পারে বা একটু স্বস্তি হতে পারে। আপনি যেটা বললেন মিডল এবং লোয়ার মিডল অর্ডার, যেখানে হৃদয়, জাকির এবং শামীম, জাকির আলীও 3 ফরম্যাটেই ভালো খেলছেন এবং তাকে নিয়ে একটা বড় আশাও করছেন যে সে এখন উনি নামলেই, যেমন ইয়েতে আপনার ওয়েস্ট ইন্ডিজে কিন্তু জাকির আলী ম্যাচ আমাদের সিরিজটাকে জিতিয়েছে এবং খুব প্রভাব বিস্তার করেছিলেন, ওনার ইনিংসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল ম্যাচে। এবং যে কোনো ফর্মেটে আপনি দেখেন লাস্টের টেস্ট ফর্মেটেও উনি রান করেছেন এবং 2 ম্যাচেই রান পেয়েছেন। তো সেই হিসাবে জাকির আলীও একটা বড় স্বস্তি বা ভরসার জায়গা। আর টপ অর্ডারে আমি একটু জাস্ট আপনার টপ অর্ডার থেকে পিছনে চলে আসছি। টপ অর্ডার সবসময়ের জন্য একটা মানে স্বস্তির জায়গা হতে পারে যদি কিনা রান হয়, সেইখানে রানটা মানে কে করবে, দুজনেই সুযোগ দিতে হতে পারে। তানজিদ, লিটন আমরা দুজনেই জানি খুবই আক্রমণাত্মক প্লেয়ার, তারা যদি 5-7টা ওভার বা পাওয়ার প্লেটা পর্যন্ত খেলে দিতে পারে, সেটা বাংলাদেশের জন্য খুবই মানে বাংলাদেশ তো হয়ে গেছে যে এমন যে পাওয়ার প্লেতে 2-3টা উইকেট হারানোর একটা অভ্যাস, এবং রানও হয় না। অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেতে 3টা উইকেট পড়ে যাওয়ার পরে 30টা রান হয়ে যায়। এটা এমন যদি হয় 60 রান বা 70 রান, কিন্তু 3 উইকেট সেটা হইলেও কিছু না, আপনি না 3 উইকেট সেটা আবার ব্যাকফুটে, কিন্তু আপনি যদি পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 40 রানও করেন, হ্যাঁ সেটা একটা শক্ত জায়গা মনে হয় বাংলাদেশের জন্য। যদি কিছু প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো নিয়ে নেই। আমাদের একজন প্রশ্ন করেছে, নাহিদ রানার খেলার সম্ভাবনা কতখানি? আমার মনে হয় যদি এখানে আপনি নাহিদ রানাকে ধরেন, তো নাহিদ রানা মনে হয় না আজ একাদশে থাকবেন। কারণ হচ্ছে পেসারদের একটু কিছুটা মানে মিনিমাম প্রস্তুতির একটা প্রয়োজন হয়। আপনার ম্যাচের আগে 3 দিন একটা বন্দি জায়গায় থাকার পরে হুট করে গিয়েই হচ্ছে মানে মানসিক চাপটাও তার ভিতর, নিশ্চয়ই মানসিক চাপটাও ছিল। কারণ আপনি একটা জায়গায় আছেন, যেখানে একটা দেশে গেলেন, সেখান থেকে আপনি ইমিগ্রেশন পার হতে পারছেন না, এবং একটা জায়গায় আপনি বন্দি আছেন, সেখান থেকে গিয়ে আবার মাত্র 18 ঘন্টা আগে আপনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
আমার মনে হয় নাহিদ রানাকে আজ একাদশের বাইরেই রাখবে। আরেকটা প্রশ্ন নিতে হবে আমাদের, লিটনের জন্য অধিনায়ক হিসেবে লিটনের মানে অভিষেক হচ্ছে, যদিও ওয়েস্ট ইন্ডিজে অধিনায়কত্ব খেলছে। করেছেন, বাট অফিসিয়ালি কিন্তু আজকেই আজকে তার থেকেই। প্রথম। তো সে অধিনায়ক হিসেবে লিটনের জন্য চ্যালেঞ্জ কেমন? আমি ওনার নামটা একটু দেখতে চাই, মানে কি বলছেন? মামুনুর রশিদ উনি প্রশ্ন করেছেন অধিনায়ক। ও মামুনুর রশিদ সিনিয়র রিপোর্টার। মামুন ওই মামুন না, ও আচ্ছা সরি, আমি ভাবছিলাম আমাদের মামুনুর রশিদ ভাই আমাদের রিপোর্টার। যাক, মামুন ভাই, আমি আপনাকে বলতে চাই যে আসলে চ্যালেঞ্জিং, মানে এই চ্যালেঞ্জিং শব্দটা বাংলাদেশ ক্রিকেটের সাথে একটা উপহাসের মতো আমার কাছে মনে হয়। কেমন কি জানেন, খেলতে গেলেই চ্যালেঞ্জটা কেমন হবে, এই চ্যালেঞ্জটা থাকেই আছে। আর এই দলের মানে কে পারফর্ম করে, কে কখন পারফর্ম করে না, এইটা যখন আপনি ঠিকমতো মানে নিজেও ইকুয়েশন মিলাতে পারবো না, তখন ওনারাও বুঝতে পারেন না যে আমি পারফর্ম করতে পারি বা আমি পারফর্ম করবো না, এরকম অবস্থায় থাকে, তখন আসলে চ্যালেঞ্জিংটা আরও বেড়ে যায়। আর ছোট দল বলতে না, টি-20তে ছোট দল বড় দল নাই, কিন্তু তবুও এই সংযুক্ত আরব আমিরার সাথে বা কিংবা একটু তুলনামূলক ছোট দলের সঙ্গে খেলতে গেলে বাংলাদেশের চ্যালেঞ্জটা আরও বেশি হয়, কারণ প্রতিপক্ষ তারা খুব ফ্রিলি খেলতে পারে, আর তখন বাংলাদেশের উপরে চাপটা আরও বেশি হয়ে যায়। আপনি ব্যাটিং অর্ডার কথা বলছিলেন, বাট অন্তত 5টা বলার নিয়ে নামতে হবে। কতটা পেস বল, মানে পেসার কয়জন হলে আসলে শক্ত শক্ত বলিং আক্রমণ হতে পারে? রবি, এখানে শারজায় খেলা হবে, তো শারজায় হচ্ছে বাংলাদেশ লাস্টে মানে গত বছরও এখানে খেলেছে, তো একটা অভিজ্ঞতা আছে। উইকেট স্লো হোক আর উইকেটটা একটু স্পিন সহায়ক যেটাই হোক, বাংলাদেশ আমার মনে হয় 3 পেসার নিয়ে যে একটা খেলার একটা ধারণায় আছে, সেই ধারণা থেকে বের হবে না। কারণ আপনার মূল শক্তিটা, আমি একটু আগে যেটা বললাম, আপনি যদি কোনো মূল শক্তি থেকে বের হয়ে ইকুয়েশন কিংবা আপনি মানে প্রতিপক্ষের দুর্বলতা ধরে আমার তাহলে এটা খেলি, তখন আপনি পিছায় যাবেন। তো আপনার মূল স্ট্রেংথ এখন মোটামুটি পেস আক্রমণটা সবসময়ের জন্য একটা বড় আকারে ধরা হয়। আমার মনে হয় 3 পেসারের সঙ্গে আপনার 2 স্পিনার এখানে খেলানোর দুই স্পিনার কারা? যদি ধরলাম ঋষাদ খেলবেন, সঙ্গে কাকে? না, আপনি তো সঙ্গে তো একজন তো আছেই, শেখ মেহেদী। হ্যাঁ। শেখ মেহেদী তো অবশ্যই একাদশে থাকবেন। হ্যাঁ। সঙ্গে হলো ঋষাদ। যাই হোক, উনি 18 ঘন্টা আগেও যদি যোগ দিয়ে থাকেন, ঋষাদ এই ম্যাচে খেলবে। এখানে ঋষাদ খেলবে এই কারণে, আপনি দেখেন যে কয়েকদিন আগে হচ্ছে যে ঋষাদ পিএসএল খেলে আসছেন, তার একটা উইক কন্ডিশনের একটা ব্যাপার আছে। সে এখানে স্পিনারদের খুব আগে মানে মানসিক একটা চাপ থাকলেও 3 দিনের ভিতর অনুশীলন করে নিয়ে এটা খুব বেশি প্রভাব ফেলে না। তো সেই হিসাবে আমার মনে হয় ঋষাদই খেলবে। আচ্ছা, দর্শক শুনছিলেন যে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হবে এবং একাদশটা আসলে কেমন হতে পারে, বাংলাদেশ কেমন করতে পারে, সব কিছুই আলোচনা হয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় মণ্ডল সেই সব ব্যাপারে বলেছেন। আপনারা এই যে রবিস ব্লগের সঙ্গে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা পেজটিতে ফলো দিয়ে শেয়ার করে সঙ্গে থাকবেন, সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ।